আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম আজকে হচ্ছে আমাদের সরলরেখা। আজকে আমরা আলোচনা করব বিগত 30 বছর এই অধ্যায়টি। এটা কত নম্বর অধ্যায়? এটা হচ্ছে আমাদের এইচএসসি উচ্চতর গণিত চ্যাপ্টার ফার্স্ট পার্ট, চ্যাপ্টার 3, সরলরেখা। এই সরলরেখা থেকে বিগত 30 বছর যে কয়টা টাইপ থেকে আমার প্রশ্ন আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা ম্যাট্রিক্স নির্ণায়কের দেখাইছি। আজকে সরলরেখা দেখাবো। আমরা একদিন পর পর ভিডিও আপলোড দিব। তো একদম গতিবিদ্যা পর্যন্ত মোট 12টা অধ্যায় আমরা আলোচনা করব। আজকের টাইপটা মানে কয়টা টাইপ আছে আমি বলে, প্রথম টাইপ নাম্বার 1, এটা আপনি খেয়াল করেন। টাইপ নাম্বার 1টা কি? আমরা একটা যে শিখছি না, যে প্রথম যে টপিকটা আমরা আলোচনা করি সেটা হচ্ছে কার্টেসীয় এবং পোলার। এই কার্টেসীয় এবং পোলার সংক্রান্ত এটা হচ্ছে আমার প্রথম টাইপ। মানে আমার কার্টেসীয় সমীকরণ কি, মানে কার্টেসীয়কে x, y দ্বারা প্রকাশ করি, পোলারকে আমি r, θ দ্বারা প্রকাশ করি। আমার খুব বেসিক বা ওইরকম কোনো কিছু জানার দরকার নাই। আমি 4টা সূত্র এখান থেকে দিব, ওই 4টা সূত্র আপনি মনে রাখবেন। আমার সাপোজ x এবং y এর মান দেওয়া আছে, মানে একটা কার্টেসীয় সমীকরণ দেওয়া আছে। এখন কার্টেসীয় সমীকরণ দেওয়া আছে কিনা কিভাবে বুঝবো? যদি বলা হয় যে এই যে সমীকরণ, মানে এই একটা বিন্দু আমি দিচ্ছি, এটাকে কি করো, পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। এটা কিন্তু আমাকে বলে দিছে যে কি করো, পোলার স্থানাঙ্কে প্রকাশ করো। তার মানে কি? তার মানে অবশ্যই এটা কার্টেসীয়তে দেওয়া আছে, দেখেই তো আমাকে ওইটা পোলার স্থানাঙ্কতে নিয়ে বলতেছে। যাই হোক, পোলার নিতে বলছে, তার মানে কি আমার আর এর মান বের করতে হবে, থিটার মান বের করতে হবে। তাই বের করতে হবে। আবার যদি বলে একটা বিন্দু দিল, দিয়ে বললো যে এটার কার্তেশীয় সমীকরণ কি হবে, তার মানে কি ওটা অবশ্যই পোলারে দেওয়া আছে, এই কারণে তো ওটাকে কার্তেশীয়তে প্রকাশ করতে বলতে আছে। কারণ একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতেও বলতে পারে, একটা সমীকরণ থেকে একটা সমীকরণও বলতে পারে। এখন আমরা এদের জন্য 4টা সূত্র শিখব। একটা হচ্ছে আমাদের যদি পোলার স্থানাঙ্ক দিয়ে দেয়, আমাদের যদি কার্তেশীয় স্থানাঙ্ক যদি প্রকাশ করতে বলে, সেক্ষেত্রে আমার x এর মান এবং y এর মান বের করতে হবে। x এর মানের সূত্র হচ্ছে r cos θ, আর y হচ্ছে r sin θ। এই দুটা সূত্র আমরা মুখস্থ করব। এখন অনেকজনে বলতে পারেন যে আসলে কার্টেসীয় মানে কি, পোলার মানে কি। আরে ভাই, এগুলো কিচ্ছু আপনার শিখতে হবে না, আপনি যা সূত্রটা মুখস্থ করবেন। এখন আপনার আরো প্রশ্ন আসতে পারে, এই সূত্র কিভাবে আসলো, এই সূত্রটা কিভাবে আসলো, এত কিছু মাথায় নেওয়ার দরকার নাই। এবার সব মাথায় থেকে মুছা ফেলাবেন। কিভাবে আসলো, কার্টেসীয় সমীকরণ কি, পোলার সমীকরণ কি, এগুলা শেখার বয়স এখন আপনার নাই। ওগুলা শিখতে হবে না, ওগুলা কোনোদিন পরীক্ষা আসবেও না। এই সূত্র কোনোদিন আপনাকে প্রমাণ করতে বলবে না। সো এটা আপনার শেখার দরকার নাই যে এটা কিভাবে আসলো। আপনি শুধু মনে রাখবেন x = r cos θ, y = r sin θ, এতটুকু মনে রাখবেন। আর যদি আমাকে এই কার্টেসীয় দেওয়া যায়, আমাকে যদি পোলার নির্ণয় করতে বলে, তার মানে আমাকে r এর মান এবং θ এর মান বের করতে হবে। r এর মান বের করার ফর্মুলাটা কি? r মানে হচ্ছে √x² + y²। আর থিটা, এখানে আমি আরেকটা জিনিস আলোচনা করি, সেটা হচ্ছে যে এখানে একটু খেয়াল করবেন আপনারা, চতুর্ভাগ তো নিশ্চয়ই দেখা যাইতেছে। এটা আমার প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে আমার দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। 4টা চতুর্ভাগের জন্য আমার থিটার মান ভিন্ন ভিন্ন বের হবে, ভিন্ন ভিন্ন সূত্র। 4টা চতুর্ভাগের জন্য আমার সূত্র হবে 4টা। প্রথম চতুর্ভাগ মানে একটা কার্টেসীয় বিন্দু যদি আমার দেওয়া থাকে, সেটাকে পোলারে নিতে বলে, তাহলে আমার দেখতে হবে যে এর যে এই স্থানাঙ্কটা আমার কোন চতুর্ভাগে অবস্থিত। যদি আপনি দেখেন যে এরকম দুইটাই কি দিছি, পজিটিভ, দুইটাই পজিটিভ, মানে হচ্ছে এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত। আর এটা হচ্ছে নেগেটিভ পজিটিভ, মানে এদিকে নেগেটিভ আসলে আর পরে এদিকে পজিটিভ হয়েছে। তার মানে নেগেটিভ এবং পজিটিভ যদি হয় সেটা দ্বিতীয় চতুর্ভাগে, যদি দুইটাই যদি নেগেটিভ হয় তাহলে তৃতীয় চতুর্ভাগে, আর এটা পজিটিভ এটা নেগেটিভ যদি হয় তাহলে চতুর্থ চতুর্ভাগে।
এতটুকু আশা করি আপনারা বুঝতে পারবেন। দুইটাই পজিটিভ মানে হচ্ছে এই কার্টেসীয় স্থানাঙ্কটা আমার প্রথম চতুর্ভাগে অবস্থিত। এক্স এর মান মানে ভুজ হচ্ছে নেগেটিভ, ওয়াই এর মান হচ্ছে পজিটিভ, মানে কোটি হচ্ছে পজিটিভ, এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। দুইটাই নেগেটিভ, ভুজ এবং কোটি দুইটাই, মানে এক্স এর মানকে বলা হয় ভুজ, ওয়াই এর মানকে বলা হয় কোটি। ভুজ এবং কোটি দুইটাই নেগেটিভ, তাহলে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। ভুজ পজিটিভ, কোটি নেগেটিভ, এটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। এখন থিটার মান যদি আমার মানে এই কার্টেসীয় স্থানাঙ্কটা যদি প্রথম চতুর্ভাগে অবস্থিত হয়, সেক্ষেত্রে আমার থিটার মান হবে tan ইনভার্স অফ y বাই x, tan ইনভার্স অফ y বাই x। এটা আমি প্রথম চতুর্ভাগের জন্য আমি থিটা 1 দ্বারা প্রকাশ করলাম। আর থিটা 2 যদি হয়, তার মানে কি কার্টেসীয় সমীকরণটা যদি আমার দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত হয়, সেক্ষেত্রে আমার হবে পাই মাইনাস tan ইনভার্স y বাই x। আবার আমি তৃতীয় চতুর্ভাগে যদি যাই, সেক্ষেত্রে আমার থিটা 3 এর জন্য দুইটা মান আসবে। থিটা 3 এর জন্য আমার কয়টা মান আসবে? দুইটা। একটা হইতাছে হলো পাই প্লাস tan ইনভার্স y বাই x, আরেকটা আসবে হচ্ছে মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই x। এই যে আমি সূত্রগুলো দিই, এই সূত্রগুলো আপনারা মুখস্থ করবেন। এবং এই পাশে দিয়ে আমি হচ্ছে 4 নাম্বারটা, এগুলো তো স্পষ্ট বোঝা যাইতেছে, আপনারা একটু খেয়াল করবেন শুধু আমি কি সূত্রগুলো লিখি। হ্যাঁ, এতটুকু দ্যাটস এনাফ, আমি যতটুকু দেই এতটুকুই এনাফ, আমার খুব বেশি পড়তে হবে এমন না। তাহলে আমার চতুর্থ চতুর্ভাগের জন্য থিটা 4, থিটা 4 এর জন্য আমার দুইটা সূত্র, থিটা 4 এর জন্য আমার দুইটা সূত্র, একটা হচ্ছে 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই x, আরেকটা হচ্ছে মাইনাস tan ইনভার্স y বাই x। এই কয়েকটা সূত্র আপনি যদি পারেন, তাহলে আপনি কার্টেসীয় থেকে পোলার, পোলার থেকে কার্টেসীয়, আর কিচ্ছু লাগবে না। ভর্তি পরীক্ষার জন্য আপনার এতটুকু জানা থাকলেই চলবে। আশা করি এই সূত্রগুলো আপনারা পারবেন। তো এই সূত্রগুলো পারার পর দেখি এই যে টাইপটা কার্টেসীয় এবং পোলার, এইটা থেকে আমার মানে একটা বিন্দু দিয়ে কার্টেসীয় বলতে বলছে, একটা কার্টেসীয় দিয়ে ওটাকে পোলার নিতে বলছে, একটা কার্টেসীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ নিতে বলছে, পোলার সমীকরণ থেকে কার্টেসীয় সমীকরণ নিতে বলছে, এরকমই। তো এই টাইপটা থেকে আমার বিগত বছরগুলোতে কি কি প্রশ্ন আসছে বা আসতে পারে, আমি সবগুলা তো দেখানো সম্ভব না, আমি কয়েকটা দেখাই, এগুলো দেখলে আপনাদের ধারণা হয়ে যাবে। দিছে হচ্ছে 2,60 ডিগ্রি, এটা আশা করি মুছে ফেলা যায় আর কি, এটা মুছে ফেলি। এই সূত্রগুলো সবাই কি করবেন, সবাই খাতায় নোট করবেন, এগুলা নোট করতে পারেন। করার পর আমি এটা পুছিয়ে দিলাম। নোট করার পর আচ্ছা, এবার বলছে আমাকে আমার যে প্রথম প্রশ্নটা এই টাইপের, সেটা হচ্ছে আমার কয়েকবার আসছে, এটা হচ্ছে ডি ইউ যে এ ইউনিট আছে না, ওইটাই আসে না, আমার প্রযুক্তি ইউনিট আসছে। প্রযুক্তি ইউনিটের এই প্রশ্নটা আমরা একটু সলভ করব। ডি ইউ প্রযুক্তি বলতে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় না, এটা ডাবির অন্তর্ভুক্ত, মানে কি ওটার প্রযুক্তি ইউনিট। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে না কিছু এরকম, ঢাকা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওইটা ওইখানে 2,60 ডিগ্রি দিয়েছে, যেটা হচ্ছে আমার এই প্রযুক্তি ইউনিট আসছিল। এটা আমার যেহেতু এটা 60 ডিগ্রি, ডিগ্রি তার মানে কি এটা একটা কোণ না, আর কোণ মানে কি থিটা, তার মানে এটা আমার থিটার মান দেওয়া আছে 60 ডিগ্রি। অথবা এটাকে আমি বলছি হচ্ছে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো, তার মানে কি এটা অবশ্যই পোলারে দেওয়া আছে। আচ্ছা, তাহলে এক্স এর মান বের করতে হবে। এক্স এর মান হচ্ছে আর cos থিটা, আর মানে কত, এই যে এটা আর cos থিটা, cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মানে হচ্ছে 1/2, এক্স এর মান 1 পাওয়া গেল। আবার y ইকুয়াল কি হবে, আর sin থিটা, sin 60 ডিগ্রি,
এটা হয় √3/2। তাহলে আমার অ্যান্সার কি হয়? বোঝা গেল এটা কিভাবে করলাম? এইভাবে আমি একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে কিভাবে নিতে হয়, আশা করি এরকম যে কোনো ম্যাথ আপনি আসলে পারবেন। তো এরকম আমার বিগত বছরগুলোতে আসলে এই মাত্র 30টা বছরে, মাত্র 30 বছরে আমার মোট 70টা MCQ পরীক্ষায় আসছে। এই একটা সরল রেখা দেখে আপনি কি বলতে পারেন এই 70টা ম্যাথ আজকে দেখায় দেই? যদিও প্রশ্ন ব্যাংক সমাধান, তো আজকে প্রশ্ন ব্যাংকের সবগুলা ম্যাথ আমি করে দিতেছি না, টাইপ ভিত্তিক আমি একটা বা দুইটা করে ম্যাথ সলভ করে দিব। এরপর এখানে দেখি যার কি কি এটার মধ্যে আছে, যেমন এই যে এখানে এই ম্যাথটা দিচ্ছে, এটা আবার বিজনেস স্টাডিজ আসছিল ডিইউএ ইউনিটে। এই যে এই ম্যাথটা আমরা সলভ করে দিই, এটা আমার এই ইউনিটে আসছিল। এই ইউনিটে যে ম্যাথগুলো আসছিল ওই ক্লাস সলভ করার জন্য এটা আজকের ক্লাসটা। তো এই ইউনিটে দেখেন এই ইউনিট, এটা আসছিল আমার এই ইউনিট কত সালে? এটা আসছিল হচ্ছে 21-22 সেশনে আসছিল এই ম্যাথটা। আপনারা দেখেন এই ম্যাথটা পারলে আশা করি একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে স্থানান্তরিত যে বিষয়গুলা এগুলো আর দেখানো লাগবে না। এখানে দেওয়া ছিল সি কমা পাই, তার মানে কি এটা একটা পোলার, এটা কার্টেসিয়ান নিতে হবে। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে এগুলার মধ্যে আমার যে এইগুলা দিছে ম্যাথগুলা বারবার ভর্তি পরীক্ষায় দিছে সেগুলোর মধ্যে পোলারে থাকে সেটাকে কার্টেসিয়ানে নিতে বলে, এটা কিন্তু ইম্পর্টেন্ট বেশি। আবার কার্টেসিয়ান থাকে পোলারে নিতে বলে, ওটা একটু কম ইম্পর্টেন্ট। তো এখানে আমার এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে। এক্স এবং ওয়াই এর মান বের করার ফর্মুলা আমরা জানি হচ্ছে x সমান r cos θ মানে c cos পাই। পাই মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। cos 180 ডিগ্রির মান হচ্ছে -1, তাহলে হয় মাইনাস এর c। y হচ্ছে r sin θ, sin 180 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে आंसर হয় -c,0। এটাই आंसर। এই ম্যাথটা আমাদের ঢাবি এ ইউনিট আসছিল। তাহলে বুঝতে পারেন যে কত সহজ একটা ম্যাথ পরীক্ষায় আসছে। এবার দেখি কোনো সমীকরণ দিছে কিনা, যে একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণে প্রকাশ করার জন্য দেখি ওইটা দিছে কিনা। সমীকরণ করে সমীকরণ, এই যে আমার একটা সমীকরণ এটা দিছিল 2r sin স্কয়ার থিটা ভাগ 2, এটার মানে হচ্ছে 1। তার মানে কি এখানে আমরা দেখতে পাচ্ছি যে r আছে আবার থিটা আছে, আর এবং থিটা যেহেতু আছে তার মানে এটা পোলারে আছে, আমার এটা কার্টেসিয়ান নিতে হবে। তার মানে আপনারা এটা খুব স্পষ্টভাবে বুঝতেছেন যে আমাদের অলওয়েজ একটা বিন্দু দিক বা একটা সমীকরণ দিক সেটা আমাকে অবশ্যই পোলারে দেয় এবং কার্টেসিয়ানে নিতে বলে। পোলারে দেয় এবং কার্টেসিয়ানে নিতে বলে, এটা তাহলে আমাদের জন্য একটু আরেকটু সহজ হলো না? আমরা জিনিসটা বুঝতে পারলাম যে আসলে কোনটা ইম্পর্টেন্ট। কার্টেসিয়ান থেকে পোলার, পোলার থেকে কার্টেসিয়ান, দুটো জিনিস কিন্তু এখানে এখানে পোলার থেকে কার্টেসিয়ান এটা ইম্পর্টেন্ট বেশি। আমরা আর রাখলাম 2 sin স্কয়ার থিটা, এটা কি লেখা যায়? 1 মাইনাস cos 2 থিটা, 2 এই যে এটা হলো থিটা মানে 2 কাটা যাবে আমার উপর থিটা, এটা হবে 1। আর দ্বারা এটা গুণ করলে হয় r মাইনাস r cos থিটা, এটা হবে 1। তাহলে r হবে আমার 1 প্লাস এই যে r cos থিটা আছে আমার আছে y কল আমরা r sin থিটা লিখি, x মানে এটা ছিল r cos থিটা, তাই লিখি না? x মানে r cos থিটা, এটা করে আমরা x দিতে পারি। দেওয়ার পর আমরা ওই পাশে বর্গ করলে হয় r স্কয়ার, r স্কয়ার মানে আবার x স্কয়ার প্লাস y স্কয়ার লেখা যায়। আর এই পাশে বর্গ করলে হয় 1 প্লাস 2x প্লাস x স্কয়ার, এটা আর এটা কাটা যায়, তাহলে y স্কয়ার হয় 1 প্লাস 2x, এটা आंसर। তাহলে বুঝতে পারছেন এটা কিভাবে করলাম? এটা আমার যে অপশনে আছে ওইটাই কারেক্ট आंसर হবে। তো একটা সমীকরণ থেকে একটা সমীকরণে কিভাবে নিতে হয়, একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে কিভাবে নিতে হয় সেই ম্যাথগুলো আপনারা অবশ্যই এখন পারবেন।
তাহলে আমি এখন 2 নাম্বার টাইপে যাইতে পারি। 2 নাম্বার টাইপটা আমাদের কি? এই ম্যাথগুলো বোঝার জন্য যতটুকু করা দরকার আপনাদেরকে আমি মানে বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা খুব ধৈর্য সহকারে ক্লাসগুলো দেখবেন। দেখেন আমাদের একটা টাইপ পড়াতে মানে কিন্তু অনেক টাইপ থাকে। আমার মনে হয় এক ক্লাসে একটা অধ্যায় পড়ানো জুলুম হয়ে পড়ে। তারপরেও একটু আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করি, যাতে ক্লাস যদি 2টাও নেওয়া লাগে একটা অধ্যায়ের উপর, তাও আমি নিব, যাতে তাও আপনারা একটু খুব সুন্দরভাবে বোঝেন এবং করতে পারেন। আমি গত ভিডিওতে বলছিলাম আপনাদের যদি একটু ফাস্ট পড়াইলে অসুবিধা হয়, তাহলে আপনারা অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে বলবেন যে আমাকে আরেকটু আস্তে বা আরেকটু এইভাবে পড়াইলে আমার ভালো হয়। তাহলে কার্টেশিয়া এবং পোলার, আর এটা গেল টাইপ 2। টাইপ 2 হচ্ছে টাইপ 2 কি আমার যে টাইপগুলো থেকে আমার বিগত বছরগুলোতে প্রশ্ন আসছে সেগুলো আমি দেখব। 2টা বিন্দু দিয়া বলছি মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, মানে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সংক্রান্ত। এই মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সংক্রান্ত এটা হচ্ছে আমার টাইপ 2। এই টাইপটা থেকে আমার একটা প্রশ্ন বিগত বছরগুলোতে আসছে উৎপত্তি। উৎপত্তি মানে কি? যদি বলে উৎপত্তি থেকে কোনো বিন্দুর স্থানাঙ্ক কত, মানে উৎপত্তি থেকে কোন একটা বিন্দুর দূরত্ব কত, উৎপত্তি যদি বলে, উৎপত্তি মানে হচ্ছে মূল বিন্দু। আর মূল বিন্দু চিনি না, এটা মূল বিন্দুকে বলা হয় উৎপত্তি। উৎপত্তি থেকে -6,8, তার মানে দুইটাই আমার কি দেওয়া আছে? কার্তেশীয়। দুটা কার্তেশীয় বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করব। x1 - x2 তার স্কয়ার প্লাস y1 - y2 তার স্কয়ার, এটার রুট। এটা হচ্ছে আমার কার্তেশীয় দূরত্ব নির্ণয় করার সূত্র, যেখানে আমার x1 আমি এটা ধরতে পারি, x2 এটা, y1 এটা, y2 এটা। যদি আমি এটার মধ্যে বসাবো তাহলে যে মান আসবে ওইটাই। এই ম্যাথটা আমার আসছিল। তাছাড়া দুইটা এখানে কার্টেশীয় স্থানাঙ্ক না দিয়ে দুইটা পোলার স্থানাঙ্ক দিতে পারতো, সেটা যেহেতু আমাকে দেয় নাই, মানে বিগত বছরগুলোতে এই টাইপ থেকে আমার এই একটা প্রশ্ন আসছিল, সো এটা আমি আর দেখাইতে চাইতেছি না। বা দুইটা পোলার স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের যে সূত্র, ওইটা আমার মনে করি যে ওইটা আমার শেখার দরকার নেই। ওইটা আমার শেখার কি নাই, কোনো দরকার নাই। তাহলে এই ম্যাথটা যদি আমরা পারি তাহলে আমরা টাইপ 3 এ যাইতে পারবো। টাইপ 3 কি বলে দেখি, যে টাইপ 3 আমার কি ম্যাথগুলো আছে। টাইপ 3 আমার যে বিষয়টা, এটা খুব ইম্পর্টেন্ট। এই টাইপটা থেকে আমি আশা করি যে এবছর একটা ম্যাথ আসবে। এটা হচ্ছে টাইপ 3, যেটা হচ্ছে আমাদের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত। এই টাইপটা আমাকে বুঝতে হবে। দুইটা বিন্দু, সাপোজ x1 y1 এবং x2 y2, এই দুইটা বিন্দু আমাকে দেওয়া আছে এবং এই দুইটা বিন্দু আমাকে m1 m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে অথবা বহির্বিভক্ত করে। আগে আমরা অন্তর্বিভক্ত শিখবো, তারপরে বহির্বিভক্ত শিখবো। আমার তাহলে আমরা দুইটা দাগ দিব এইভাবে, বুঝছেন? এইভাবে আমরা দাগ দিব দুইটা, এর নিচে এবং উপরে। যদি অন্তর্বিভক্ত যদি বলে তাহলে নিচেও দুইটা যোগ আকারে লিখবো, মানে উপরে এবং নিচে। এইভাবে লিখবো, চারটা জায়গায় আমি লিখবো। মানে যে দুইটা অনুপাত দেওয়া আছে, সাপোজ দেওয়া আছে 5:7, তাহলে 5 এবং 7, তাই হইতাছে না? তো 5 এবং 7, তাহলে আগে কি আছে? 5 আছে না, ওটাকে আমরা m1 ধরবো। তো m1 + m2, m1 + m2, m1 + m2, m1 + m2। এবার আমি এই দুটো জায়গার মধ্যে গুণন দিব। দেখেন সূত্রগুলো আবার মনে থাকে না। m1 যেহেতু আছে, তার মানে এটা কারি x এর স্থানাঙ্ক, এটা মানে এটা হলো বুঝ মানে x।
আর হলো কোটির অবস্থান, মানে এটা হলো কোটি মানে ওয়াই, এটা তো বুঝের অবস্থান m1 এর 1 এর সাথে সবসময় 2 হয়, তাহলে x এর 2 হবে, আর এটা 2 আছে না, তাহলে x এর 1 হবে। আবার এখানে কি 1 এর সাথে 2 হবে, মানে y এর 2, এটা m এর 2 আছে মানে y এর 1। এই ছিল সূত্র। মানে 1 এর সাথে 2, 2 এর সাথে 1, এই কথাটা মনে রাখবেন। 1 এর সাথে 2, 2 এর সাথে 1, m এর যেহেতু 1, তার মানে এটা কার স্থানাঙ্ক, অবশ্যই এটা x এর অবস্থান, তাহলে x এর 2 কে আছে, m এর যেহেতু 1, তার মানে x এর 2, আবার m এর 2 মানে x এর 1। আবার এটা কি কোটি, কোটি মানে কি y, y এর অবস্থান, তাহলে m এর যেহেতু 1, y এর 2, আবার m এর 2 যেহেতু, তার মানে y এর 1, এগুলো আমার উপরে গুণন হবে। তাহলে এখানে যে সমীকরণটা পাওয়া যায় সেটা হচ্ছে m1 x2 plus m2 x1 divided by m1 plus m2 m1 y2 plus m2 y1 divided by y1 plus y2। এইভাবে আমি যদি এই সূত্রটা মনে রাখতে পারি, সূত্রটা আমার জন্য অনেক সহজ হয়ে যাবে। তো এই টাইপটা থেকে আমার বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো আসছে সেগুলো আমি দু একটা দেখাই আপনাদেরকে, একটু বোঝার চেষ্টা করবেন। এখানে আমার ডিইউ আসলে এরা কয়েকটা আছে আমাদের, যেমন বিজ্ঞান ইউনিট আছে এবং প্রযুক্তি ইউনিট আছে, তারপরে ডাবির 7 কলেজ আছে। প্রত্যেকটা জায়গায় মানে ডাবির অন্তর্ভুক্ত, তো মানে ডাবির স্যাররা এই প্রশ্নগুলা করে। তো আমরা দেখবো হচ্ছে তারা কি প্রশ্নগুলা দেয়। যেমন এখানে আমার বিজনেস স্টাডিজ আছে, বিজনেস স্টাডিজে যারা বিজ্ঞান ইউনিট থেকে যারা বিজনেস স্টাডিজে যারা পরীক্ষা দেয় ওদের কিন্তু হায়ার ম্যাথ থেকে প্রশ্ন হয়। তো ওই প্রশ্নগুলো কিন্তু ডাবির এ ইউনিটের স্যাররাই করে। তো যাই হোক, যেমন এই যে এখানে আমি একটা ম্যাথ এটা পাইছি, এটা আপনাদেরকে একটু দেখাই। এই ম্যাথটা হচ্ছে দুইটা বিন্দু দিচ্ছে 1,4 এবং হচ্ছে 9,12। এই দুটা বিন্দু পরস্পরকে 3:5 অনুপাতে 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে। কি করে? 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে। কোন বিন্দুকে অনুপাতে বিভক্ত করে? 3 এবং 5 আছে না, আমরা দুইটা দাগ দিব, এইভাবে ব্র্যাকেট ক্লোজ করব। উপরেও 3 + 5, নিচেও 3 + 5, এটাও 3 + 5, এখানেও 3 + 5, এবং এগুলা গুণন দিব। তাহলে এটা হচ্ছে আমার m1, তাহলে x এর 2 আসবে, m2 মানে x এর 1, তারপরে m1 এখানে তো y এর স্থানাঙ্ক, তাহলে y2 মানে 12, এটা m2 মানে y1 হচ্ছে 4। এবার এটা ক্যালকুলেশন করলে আমার যেটা আসবে সেটাই। তো দেখি 3 নং 27 আর 5 ওকে 5 মানে 32, 32 ডিভাইডেড বাই 8 আর 36 আর 20 মানে 56 ডিভাইডেড বাই 8। তাহলে এটা করলে কি হয়, 4 8 32, 7 8 56, 4,7। এইভাবে আমরা এই যে অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত, আমি এখানে প্লাস দিছি না, এই প্লাস গুলোর জায়গায় আমি যদি মাইনাস দিই, মানে এগুলো অন্তর্বিভক্ত গেল, অন্তর্বিভক্তের ক্ষেত্রে প্লাস, আর প্লাস গুলোর জায়গায় যদি আমি শুধু মাইনাস দিই, মাইনাস দিলে হবে বহির্বিভক্ত, প্লাস দিলে হয় অন্তর্বিভক্ত, মাইনাস দিলে হয় বহির্বিভক্ত। আশা করি এই বহির্বিভক্তের যে ম্যাথগুলা সেগুলো আপনারা করতে পারবেন। তো
অন্তর্বিভক্ত বহির্বিভক্ত যাওয়ার পর আমার যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাডমিশনের ক্লাস নেওয়ার আগে শুধু মুখা হারিয়ে যায়, কাহিনী বুঝি না। আমি তো আরো অন্যান্য ক্লাস রেকর্ড করি, ওই সমস্ত এর ক্ষেত্রে এরকম হয় না। এই যে এটা মুখাটা পাওয়া যায় না অনেক সময়, অথচ অন্যান্য ক্লাসের যখন রেকর্ড করি তখন এরকম হয় না। এই ওই দিনও শর্ট ক্লাস করাইতে এসে এরকম হয়েছিল, আজকেও এরকম হয়েছে। তো যাই হোক, চশমা খুলে ওই দিন মনে হয় চশমা পরে নেওয়ার কারণে এরকম সমস্যা হয়েছিল। আজকেও চশমা পরছি, আজকেও এই সমস্যাটা হয়েছে। থাক, ওইটা লাগবে না। ও পাইছি, এগুলা আসলে খুব ডিস্টার্ব। তো এই অন্তর্বিভক্ত বহির্বিভক্ত আমাদের পারার পরে আমরা যাব হচ্ছে 4 নম্বর টাইপ। 4 নম্বর টাইপটা আমাদের কি? 4 নম্বর টাইপটা হচ্ছে আমাদের, যে আমরা অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত তো পারলাম, এরপর আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত। ত্রিভুজের ক্ষেত্রফল, এই টাইপটা আমরা দেখব। এই টাইপটা একটু গুরুত্বপূর্ণ, তাহলে এটা হচ্ছে আমার টাইপ 4। আমার কয়েকটা বিন্দু x y x1 y1 x2 y2 এরকম 3টা বিন্দু দিচ্ছে। এটা ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের 3টা বিন্দু থাকে না? 3টা বিন্দু থাকে, এবং এদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ, এই যে এই x এবং y দিব, এখানে x1 y1, এখানে x2 y2, পরে এই যে আগে যে জিনিসটা যে বিন্দুটা লিখছিলাম ওটা আমি আবার রিপিট করব। এটা ক্যালকুলেশন করতে হয় হচ্ছে এই যে আর আর x y1 x1 y2 x2 y, পর আবার মাইনাস x1 y মাইনাস x2 y1 মাইনাস x y2, এটা করব এবং এটা আমরা পরম মান দিয়ে দেব উভয় পাশে। এখানে আমরা ছোট করে একটা পরম মান দিতে পারি, মানে মাইনাস থাকলে ওইটাকে আমরা ব্যানিশ করে দিই। তো এরকম এই যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের আর আমার আরেকটা সূত্র আছে, আমি সব সূত্র শিখবো না, আমি যে কোনো একটা শিখবো। এটা আছে, আর একটা আছে আমাদের, ওইটা নির্ণায়কের সাহায্য করতে হয়, ওইটা থাক লাগবে না, আমরা এটা শিখবো। তো যে ম্যাচটা আমাকে দিছে 3টা বিন্দু তো আমার সরাসরি দিছে। আমাদের 2টা ম্যাথ আসছে পরীক্ষায়, 2টা ম্যাথ, একটা হচ্ছে সি ইউনিট এবং এ ইউনিটে আসছিল। এ ইউনিট 14-15 সালে আসছিল, আর একটা হচ্ছে 9-10 সেশনে আসছিল। তাহলে 9-10 সেশনে একটা আসছিল, 14-15 সেশনে একটা আসছিল। এই ম্যাথটা হচ্ছে 6-8, আমরা এইভাবেই লিখি। একটা হচ্ছে 6-8, আর একটা হচ্ছে 4-0, আর একটা হচ্ছে 0-0, আর একটা হচ্ছে 6-8। এটা আমরা করতে পারবো না, একদম সোজা। 0-0-0, 6-0-0-4-0-0-8-0-0 মাইনাস, আর এটা হচ্ছে 4-32, সব শূন্য হয়ে যাব। তাহলে হাফ, এই যে 32, দুই পাশে পরম মান থাকার কারণে আমার 32 কি হয়ে যাবে?
মানে ইন্টু 32 হবে, মাইনাস চলে যাবে, এটা করলে হয় 16। এটাই অ্যান্সার। এইভাবে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। ক্ষেত্রফল একদম সোজা। আমার আরেকটা ম্যাথ আছে, এটা আমার স্থলক সংক্রান্ত দিছে, এটা হচ্ছে এবিসি দ্বারা। এটা যদি আমরা একটু সলভ করে দেই, আচ্ছা এটাও আমি সলভ করে দিব। যেটা হচ্ছে আমার তিনটা বিন্দু, একটা দিচ্ছে হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত এ বি সি, তারপর হচ্ছে বি সি এ, আর একটা হচ্ছে সি এ বি, তারপর হচ্ছে এই তিনটা বিন্দুর পরে আমার আবার আর প্রথমে যেটা লিখছিলাম ওইটা রিপিট হবে, এ বি সি, এরপরে দিয়ে দিব। এখন আমরা শুধু আর গুণন করব, সি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি মাইনাস সি স্কোয়ার এ মাইনাস এ স্কোয়ার বি। এটাই কিন্তু আমাদের ক্ষেত্রফল হয়ে যায়। তো তারা দিছে হচ্ছে অপশনের মধ্যে দিছে হাফ এবিসি, এটা হলো ক নাম্বার। ক নাম্বার অপশন আমার এটা দিচ্ছে। খ নাম্বার অপশনে দিছে হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস সি। আচ্ছা এই দুইটার মধ্যে একটা অ্যান্সার হবে, মানে আমার এটা অ্যান্সার হবে, এটা যে আমার অ্যান্সার হবে, আমার তারও দুইটা অপশন আছে, আমি কিভাবে বুঝবো? আর এটাকে আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করতে যাই তাহলে আমার অনেক সময় লাগবে, অনেক কিছু। এর থেকে আমরা এই তিনটাকে যদি গুণ করি তাহলে আমার একটু সহজ হবে না? এই দুটাকে গুণ করলে হয় এ বি মাইনাস এ সি মাইনাস বি স্কোয়ার প্লাস বি সি, এটার সাথে আমি সি মাইনাস এ গুণন করব। তো এই দুটা গুণ করলে দেখবো আমার এটা আসে। তার মানে কি এই তিনটার গুণফল যেহেতু আমার এতটুকু মিলতেছে, তার মানে আমার এটাই হবে অ্যান্সার। এভাবে আমরা সলভ করতে পারবো। তাহলে আমার গেল হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত, এটা আপনারা পারবেন। এরপর আমরা যাবো হচ্ছে টাইপ 5। টাইপ 5 আমার কি সংক্রান্ত একটু দেখেন। টাইপ 5 হচ্ছে অক্ষয় জেনে কি বলছে, এটা চতুর্ভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এবং চতুর্ভুজের ধরন। অর্থাৎ এখানে আপনাদেরকে আমি একটা শর্টকাট শেখাবো। এই টাইপ 5 এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই টাইপ 5 এর মধ্যে আমার চাইতে পারে হচ্ছে একটা সামান্তরিক দিবে, এটা দিবে হচ্ছে আমার এক্স এক্স কমা ওয়াই সাপোজ দিল, অথবা আমি এটার আগে একটা উদাহরণ দিব, তখন আপনারা আরো বুঝবেন। এটা দিল ডব্লিউ কমা জেড, এটা দিচ্ছে হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এরকম দিচ্ছে। আমার এই বিন্দুটা কত হবে সেটা আমাকে বের করতে হবে। মানে একটা চতুর্ভুজ, এটা আমার সামান্তরিক না, শুধু আমার এটা বর্গ দিতে পারে, আয়তক্ষেত্র দিতে পারে, রম্বস দিতে পারে, হ্যাঁ এরকম বেশ কিছু চতুর্ভুজ আছে যেগুলোর মধ্যে আমার কোনো একটা দিতে পারে। তাহলে আমি এই দুইটা সাপোজ আমি জানি, এই দুইটা বিন্দু কি কি আমি জানি। যদি আমি এখানে চলক দিয়ে প্রকাশ করছি আপনাদেরকে একটু শর্টকাট বোঝানোর জন্য, এই বিন্দুটার ভুজ কত হবে আমি যে দুটা জানি, যেমন এই দুটার ভুজ আমি যোগ করব, এর থেকে এটার ভুজ আমি বিয়োগ করব, তাহলে যেটা আসবে এটা আমি ধরে নিব হচ্ছে কথার কথা এ কমা বি, আমার এর মান হবে এটা। আমি যে দুইটা জানি এই দুইটা বিন্দু আমি যোগ করব, আর অপর পাশে যেটা আছে ওটা আমি বিয়োগ করব।
বির ক্ষেত্রেও সেম, ওয়াই এবং জেড আমি যোগ করব আর বাদ দেব হচ্ছে ওই যে ওয়াই ওয়ান। তাহলে যেটা পাওয়া যাবে সেটাই হবে আমার অ্যান্সার। তো এটা থেকে আমার দুইটা ম্যাথ আইছে, আমি দুইটাই সলভ করে দেই। এখানে দুইটা মানে যে বিন্দুগুলো দিচ্ছে, একটা হচ্ছে পি কিউ আর এস, চারটা বিন্দু। পি কিউ আর এস এই চারটা বিন্দুর মধ্যে পি বিন্দু হচ্ছে 2,5, কিউ বিন্দুটা হচ্ছে আমার 5,9, তারপর হচ্ছে এস বিন্দুটা হচ্ছে 6,8, আর আর বিন্দুটা বের করতে বলতে আসছে। তার মানে কি, ওই যে আমি যে বলছিলাম, আমি এই যে কর্ণ বরাবর যদি যাই তাহলে এই কর্ণ বরাবর যে দুটো বিন্দু আছে সেই দুটা বিন্দু আমি জানি, কিন্তু এই কর্ণ বরাবর আমি একটা বিন্দু জানি, আরেকটা আমাকে বের করতে বলবে। তাহলে যে দুটা আমি জানি এই দুইটা মানে আর এর বিন্দুর ভুজ আমি ধরে নিলাম হচ্ছে এক্স কমা ওয়াই, এরকম ধরলাম। আমার এক্স কত হবে, এক্স হবে হচ্ছে যে দুটা জানি ওই দুটার ভুজ আমি যোগ করব, এবং যেটা মানে অপর পাশে যেটা আছে আমার যে এটা, এটার ভুজ আমি বিয়োগ করব। আবার ওয়াই এর ক্ষেত্রে যে দুটা জানি এই দুটার কোটি আমি যোগ করব, এখান থেকে আমি এটা বিয়োগ করব, 5 বিয়োগ করব। তাহলে দেখেন কত আসে, 5 আর 6 11, 11 থেকে 2 বাদ দিলে হয় 9, 8, আচ্ছা 9 থেকে 5 বাদ দিলে 4, 4 আর 8 হয় 12, 9,12। তাহলে আমার আর বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 9,12। তার মানে একটা চতুর্ভুজের তিনটা বিন্দু দিয়ে দিলে আমরা চতুর্থ বিন্দুটা এইভাবে নির্ণয় করতে পারি এই শর্টকাটের সাহায্যে। আমাদের হাতে তো ক্যালকুলেটর নাই, আমাদের সময় হচ্ছে একটা এমসিকিউর জন্য সময় পাওয়া যাবে হচ্ছে হাফ মিনিট, বা বড় ধর 45 সেকেন্ড। এই সময়ের মধ্যে আমাদের মানে 1 মিনিট পাওয়া যায় না। একটা এমসিকিউ সলভ করতে আমার হাইস্ট 45 সেকেন্ড সময় পাওয়া যায়। এর মধ্যে আমাকে ওই যে এত বড় রাফ করে আমার সময় বের করা, মানে রিটেন যদি করি এটা মিনিমাম করতে গেলে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো ওইটা তো আমার এমসিকিউতে কাজে লাগবে না। এমসিকিউতে এমন ভাবে করতে হবে যাতে 1 সেকেন্ডের মধ্যে সলভ হয়ে যায়। আর এই ম্যাচটা এটা আমার আসলে টাইপ 5 এর মধ্যে এখানে তারা দিয়ে দিচ্ছে। এখানে বলছে এক্স অক্ষ এবং এত বিন্দু থেকে, তাহলে এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব, এটা হলো একটা বিন্দু দিচ্ছে যে এরকম, এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত, এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব বিন্দুর কোটির পরমাণের সমান, আর ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব বিন্দুর ভুজের পরমাণের সমান। তাহলে এটা যেহেতু এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব মানে ভুজের পরমাণের কোটির পরমাণের সমান, এটা হচ্ছে এত বিন্দু মানে -5, -7 এত বিন্দু থেকে এত বিন্দুর দূরত্ব সমান -5 -4 তার স্কয়ার প্লাস -7 - k তার স্কয়ার। এই রুট আমার এই পাশে নেব স্কয়ার, k স্কয়ার হবে -9k স্কয়ার হলো 81 প্লাস 49 প্লাস 14k প্লাস k স্কয়ার। এটা আর এটা আমার কাটা যাবে, 14k এই পাশে নেব -14k, এই পাশে দেওয়া হবে 0, 130, কি হবে -65/7, এটাই অ্যান্সার। যদিও এটা আমার চতুর্থ বিন্দু নির্ণয় করতে বলে নাই, বাট এই টাইপের মধ্যে এটা ঢুকিয়ে দিছে তারা, বইয়ে যেভাবে দেখলাম ওইভাবে এটা করে দিলাম। এই নিয়মটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। এই ম্যাথটা আমার শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, আমার বিগত অনেক বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা এর মানে এরকম প্রশ্ন আসে নিয়ম। তো এটা আপনারা করবেন। এটা যদি আমরা পারি তাহলে আমাদের টাইপ 5 শেষ। টাইপ 5 এর পর আমরা যাব হচ্ছে টাইপ 6। টাইপ 6 হচ্ছে বিন্দুর স্থানাঙ্ক সংক্রান্ত।
এই স্থানাঙ্কটা কি? স্থানাঙ্ক সংক্রান্ত হচ্ছে এটা আমাকে প্রশ্ন দেখে অ্যান্সার বুঝতে হবে, মানে আমরা কিভাবে অতি সহজে শর্টকাটে করতে পারি সেটা। আমার এই ক্লাসগুলোতে আমার শর্টকাট এবং টাইপ ভিত্তিক সমাধান সবকিছুই থাকবে। ক্যালকুলেটর ছাড়া কিভাবে অতি সহজে সমাধান করা যায়, সকল টাইপ, যত টাইপ থেকে আমার প্রশ্ন আসছে এই অধ্যায় থেকে সব। আমাকে এই বিন্দু এই রেখাটা দিচ্ছে, দিয়ে বলছে এই রেখার উপর অবস্থিত পি নামক একটা বিন্দু, এই রেখার উপর অবস্থিত, এটা হচ্ছে 6 নাম্বার স্থানাঙ্ক, ভূস্কটি সংক্রান্ত এবং সঞ্চারপথ সংক্রান্ত এই টাইপটা, এইটা আমাকে দিচ্ছে। বলছে এই রেখার উপর ওই অবস্থা একটা বিন্দু, যেটা হচ্ছে আমার পি বিন্দু। পি বিন্দুটা আমার, এটা আমার বের করতে হবে। এখন এই বিন্দুটা এত এবং এত হতে সমদূরবর্তী আছে, যাই হোক ওটা আমরা যাবো না। আমাদের অপশনে দেওয়া আছে হচ্ছে, যেমন একটা অপশন দেওয়া আছে 14,4, 14,4 যদি হয়, এটা আমি এখানে বসাই তাহলে কিন্তু আমার এটা সিদ্ধ করে। এই বিন্দু মানে এই রেখার উপর অবস্থিত একটা বিন্দু, মানে কি এই বিন্দু দ্বারা ওই রেখাটাকে আমার সিদ্ধ হবে। আমি যদি 14 যদি বসাই, x এর মান 3 × 4 - 2, তাহলে 3 × 4 = 12, 12 আর 2 14, 14 থেকে 14 বাদ দিলে হয় 0। তাহলে দেখেন আমাদের অপশনে যে 4টা বিন্দু দেওয়া ছিল, আমার কিন্তু প্রথম কথাটা দ্বারা আমি বুঝতে পারছি যে এই রেখার উপর পি নামক একটা বিন্দু, যার স্থানাঙ্কটা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে আমি অপশন টেস্ট করলাম, আমি দেখলাম যে এই একটা বিন্দুই আছে যেটাকে আমাকে মানে মিলে আর কি ডান পক্ষ 0 হয়, তার মানে আমার এটা হচ্ছে আনসার। আরেকটা আছে আমার 12,4, ওটা দেওয়া হয় না। 16,4 হয় না। 18,4 এটা দেওয়া হয় না। তার মানে আমরা বুঝতে পারলাম যে এটা হবে আমার আনসার। তো এই ছিল টাইপ 6। এরপরে এই টাইপটা মনে হয় আমার একটু গুরুত্বপূর্ণ, সমরেখ হওয়ার শর্ত। টাইপ 7 আমরা যাইতেছি। টাইপ 7 হচ্ছে সমরেখ হওয়ার শর্ত। এটা আপনারা একটু ভালো করে বুঝবেন। সমরেখ মানে কি? সমরেখ মানে হচ্ছে আমি 3টা বিন্দু নেই, এ, বি এবং সি। তাহলে এ এবং বি বিন্দুগামী রেখার একটা ঢাল আছে, আর বি এবং সি বিন্দুগামী রেখার আরেকটা ঢাল আছে। এই দুটা ঢাল আমার সমান হবে। তাহলে সেখান থেকে আমাকে বের করতে হবে। এখানে বলছে x, y 2 2 এবং 3 3। x, y ঢাল কিভাবে নির্ণয় করে এটাকে আমাকে বুঝতে হবে। তো একটা বিন্দু যদি আমি এখানে ধরে নেই x, y এবং এটা হচ্ছে w, z, তাহলে এই দুটা বিন্দু যদি আমার দেওয়া থাকে, এই দুটা বিন্দু দেওয়া থাকলে আমি ঢাল কিভাবে নির্ণয় করব সেটা হচ্ছে y2 - y1 divided by x2 - x1, এটা হচ্ছে আমার ঢাল নির্ণয়ের সূত্র। অথবা y1 - y2 divided by x1 - x2, যেটা খুশি আমার, আমি এই দুটার মধ্যে যেটা আমার খুশি সেটা দিয়ে আমি এই দুটা বিন্দুর ঢাল নির্ণয় করতে পারি। তো এবার আমি যদি ঢাল নির্ণয় করি, ঢালকে আমাদের এম দ্বারা প্রকাশ করা হয়, আবার এটা হচ্ছে আমার tan থিটা দ্বারাও প্রকাশ করা হয়। আসলে অনেক কিছুই আছে এই অধ্যায়ে, অনেক বিশাল মনে হতে পারে, মানে তুলনামূলকভাবে একটু বড় এই চ্যাপ্টারটা, এবং অনেকগুলো টাইপ। এটা হচ্ছে আমার টাইপ 7। টাইপ 7 এটা হচ্ছে এই দুটা বিন্দুর ঢাল এবং এই দুটা বিন্দুর ঢাল, মানে বলছে এই 3টা বিন্দু হচ্ছে সমরেখ। সমরেখ হলে কি বের করতে বলছে? একই সরলরেখার অবস্থিত হলে আমার একটা সমীকরণ বের করতে বলছে। কিন্তু এই সমীকরণটা কি হবে? তাহলে আমার y - 2
এবং x মাইনাস টু, এই দুটা বিন্দুগামী রেখার ঢাল এবং এই দুটা বিন্দুগামী রেখার ঢাল আমার সমান। তাহলে 2 মাইনাস 3, এখানে 2 মাইনাস 3, আর এটা মানে কত হয় 1, তাহলে y মাইনাস 2 হয় x মাইনাস 2 এর সমান। তাহলে x মাইনাস 2 মাইনাস y প্লাস 2, এটা হয় 0, তাহলে x মাইনাস y হয় 0। বুঝতে পারছেন কিভাবে করলাম? এটা আমার যে অপশনে আছে সেটাই আমার আনসার। এরকম আমার আরেকটা ম্যাথ আছে, সেটাও আমাকে সমীকরণে বের করতে বলছে, এটা আশা করি আপনারা পারবেন। তো টাইপ 7 আমার শেষ। এবার দেখি তারপরে আরো কি টাইপ আছে। এটা আমার সমরেখা হওয়ার শর্ত, মানে প্রথম দুইটা বিন্দুগামী রেখার ঢাল এবং দ্বিতীয় দুইটা বিন্দুগামী রেখার ঢাল আমার সমান। টাইপ 8, টাইপ 8 হচ্ছে বাহ, অনেক সহজ একটা টাইপ। আমাকে বলছে ঢাল এবং সরলরেখার বিভিন্ন সমীকরণ। আমরা সরলরেখার বিভিন্ন সমীকরণ করছি। সাপোজ আমার একটা সমীকরণ, মানে আমার তো বিভিন্ন ধরনের সমীকরণ জানি, ওইগুলা যেমন একটা রেখার যদি আমার একটা ঢাল দিয়ে দেয় এবং ও আখের খণ্ডিত অংশ দিয়ে দেয়, সেক্ষেত্রে আমরা সমীকরণ কিভাবে নির্ণয় করি? y ইকুয়াল mx প্লাস c, এভাবে নির্ণয় করি না? এভাবে নির্ণয় করি। অথবা একটা ঢাল দিয়ে দেয় এবং ওইটা কোন বিন্দুগামী সেটা দিয়ে দেয়, এটা হলো y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু এক্স মাইনাস x1। আবার তো আপনি এই দুটা মনে রাখেন, আরও আছে, মানে বিভিন্ন জিনিস দিয়ে আমাকে বলে যে সমীকরণটা নির্ণয় করার জন্য। আমরা আগে এই দুটা মনে রাখেন। আমাকে এইটা দিছে মাইনাস 5x প্লাস 9, এই রেখাটার ঢাল কত? তাহলে এটা আমি এটার সাথে তুলনা করতে পারি না, mx প্লাস c, এটার সাথে m এর জায়গায় যে থাকবে সেটাই ঢাল। m এর সাথে কে আছে? -5, মানে এই রেখার ঢাল। আর যদি বলে এটা লম্ব রেখার ঢাল, মানে এটার সাথে কত গুণ করলে আমার এটা লম্ব রেখার ঢালকে নির্ণয় করবো। এই 5 এর নিচে মনে মনে 1 আছে না, এটাকে দিব 1/5, এবং আগে যে চিহ্ন থাকবে ওটা পরিবর্তন করব, মাইনাস চিহ্ন দিলাম পজিটিভ। তো এটা হচ্ছে লম্ব রেখার ঢাল। এটা কি রেখার ঢাল? এটা হচ্ছে লম্ব রেখার ঢাল। আমাদের লম্ব রেখার ঢালে পরীক্ষায় 4, মানে আমাদের লম্ব রেখার ঢাল হচ্ছে -1/m। আমার রেখার ঢাল হচ্ছে m, আর লম্ব রেখার ঢাল হচ্ছে -1/m। আবার আমার একটা সমীকরণ যদি আমার এরকম হয় x প্লাস by প্লাস c ইকুয়াল 0, সেক্ষেত্রে আমি কিভাবে ঢাল নির্ণয় করব? এটা ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে, এটা ঢাল যদি আমার m হয়, m সূত্র হচ্ছে -a/b, মানে -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। এরকম আমরা কিছু শর্টকাটের সাহায্যে আমরা এগুলো মনে রাখতে পারি। দেখেন, আমরা দুই একটা ম্যাথ সলভ করলে আমাদের এই টাইপগুলো অনেক সহজ হয়ে যাবে। যেমন এখানে আমাকে দিছে 0,2 -2,0, এই দুইটা বিন্দুগামী সরল রেখা ঢাল মানে কি? ঢাল মানে হচ্ছে এই দুইটা বিন্দুগামী রেখার ঢাল, তার মানে হচ্ছে এই দুইটা বিন্দুগামী কোন একটা রেখার সমীকরণ, মানে কোন একটা রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে ধনাত্মক কোণ উৎপন্ন করে, যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় হচ্ছে ঢাল। মানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে, এই দুটো বিন্দুগামী একটা রেখা আছে না, সেই রেখাটা আমার x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে সেটাই আমাকে বের করতে বলছে। তার মানে আমার tan থিটা হবে, tan থিটা হবে ঢাল। tan থিটা মানে তো ঢাল। এই ঢাল কিভাবে বের করতে পারি? 2 - 0, 0 + 2, 2 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 1। থিটা হবে tan ইনভার্স, এই যে 1 কে লেখা যায় tan π/4, 45 ডিগ্রি। এটা ভ্যানিশ
এটাই আমার অ্যান্সার। এরকম ছোট ছোট আমার ম্যাথ দেয়, আমার কি একটা ম্যাথ সলভ করতে 30 সেকেন্ড লাগে, 20 সেকেন্ডও লাগে না। এভাবে আপনারা সবাই বেশি বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত সহজে পারবেন। এরপর হচ্ছে যদি বলে এই যেখানে আরো কিছু বেসিক আমার জানতে হবে, সেই বেসিক গুলা হচ্ছে যদি ওয়াই অক্ষের সমান্তরাল বলে, ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল মানে এক্স ইকুয়াল কিছু একটা, এক্স অক্ষের সমান্তরাল মানে ওয়াই ইকুয়াল কিছু একটা, বুঝছেন? এই সূত্রগুলো কিন্তু আমার লাগবে, সামনে আরো কিছু ম্যাথ আছে যেগুলো করতে আমার লাগবে। ওয়াই অক্ষের সমান্তরাল মানে এক্স ইকুয়াল কিছু একটা, এক্স অক্ষের সমান্তরাল মানে ওয়াই ইকুয়াল কিছু একটা। আর যদি বলে এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের, হ্যাঁ আছে যে এক্স অক্ষের উপর লম্ব, এক্স অক্ষের লম্ব, লম্ব মানে এক্স ইকুয়াল কিছু একটা, ওয়াই অক্ষের লম্ব সেটা হবে ওয়াই ইকুয়াল কিছু একটা। আর এই চারটা ছাড়াও আমার আরো দুইটা আছে, সেটা হচ্ছে এক্স অক্ষের সমান মানে এক্স অক্ষের সমীকরণ মানে ওয়াই ইকুয়াল 0, ওয়াই অক্ষের সমীকরণ মানে এক্স ইকুয়াল 0। এই ছয়টা কথা আপনারা মনে রাখবেন, এগুলো আমার ম্যাথ সলভ করতে অনেক হেল্প করবে। যেমন আমি এখানে আপনাদেরকে আরেকটা ম্যাথ দেখাই, ক্লাস কতক্ষণ হয়েছে অলরেডি 51 মিনিট, মানে আর 9 মিনিট হলে আমার 1 ঘন্টা পূর্ণ হবে ক্লাস। দেখি 1 ঘন্টার মধ্যে আমরা শেষ করে দিব। যেমন আমাকে এক্স অক্ষের উপর লম্ব এটা বলে দিছে, কি বলে দিছে? এক্স অক্ষের উপর লম্ব, তার মানে আমরা বুঝতেছি এক্স ইকুয়াল কিছু একটা, এক্স ইকুয়াল কোন একটা জিনিস হবে, এবং এত বিন্দুগামী, কত বিন্দুগামী? এখানে আমার এক্স এর মান কত? -1 না, তাহলে এটাই হবে, এটাই আমার অ্যান্সার। এক্স অক্ষের উপর লম্ব এবং এত বিন্দুগামী, তার মানে এক্স ইকুয়াল, এক্স এর অক্ষের উপর যেহেতু লম্ব তার মানে এক্স ইকুয়াল কিছু একটা, কি সে জিনিসটা কি? এত বিন্দুগামী, এই বিন্দুতে আমার এক্স এর মান কত আছে? -1, তাহলে এটাই আমার -1, এটাই অ্যান্সার। তো এইভাবে আমরা সলভ করতে পারবো। আমাকে দিছে y ইকুয়াল কে এবং এত রেখা, রেখাটা হচ্ছে y মাইনাস এক্স মাইনাস 5 ইকুয়াল 0। আমাকে ম্যাথ দেখে আবার ভয় পায় না, এই ম্যাথগুলা এটা এবং y ইকুয়াল বি, এই দুইটা বিন্দুগামী রেখার মানে এটা একটা রেখা, এটা একটা রেখা, এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ কত? আমরা এগুলা করার জন্য সূত্র ব্যাখ্যা খাবো। এটা আমার কত হয়? এই রেখার ঢালটা আমার হবে মাইনাস এক্স এর সহগ, এক্স এর সহগ হচ্ছে -1, ওয়াই এর সহগ হচ্ছে 1, তার মানে হয় 1, তার মানে কত ডিগ্রি? 45 ডিগ্রি। অর্থাৎ এটা আমার হবে এরকম একটা রেখা যেটা আমার 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, বুঝছে? এখানে আমরা চাইলে একটা y ইকুয়াল বি, y ইকুয়াল বি মানে কি? অবশ্যই এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল মানে কি? y ইকুয়াল বি না? এক্স অক্ষের সমান্তরাল রেখাটা আনলাম, এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি? এটাও 45 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি? এটাও 45 ডিগ্রি। এই দুইটা, এই একটা রেখা, এই একটা রেখা, এই দুটার মধ্যবর্তী কোণ হচ্ছে 45 ডিগ্রি। এরপরে দেখেন একটা রেখার সমীকরণ, সেটা আমার সরল রেখার সমীকরণ কিনা, ওটা কিসের সমীকরণ? যদি আমার এই ফরম্যাটে যদি হয়, এটা হচ্ছে আমার টাইপ কত চলতে আছে? 7 না 8 নাম্বার টাইপ, আমি টাইপটা লিখি নাই, টাইপ হচ্ছে
8, 8 নম্বর টাইপ। তাহলে এক্স এবং ওয়াই এর সহগ থাকবে ভিন্ন ভিন্ন, এবং এক্স এবং ওয়াই এর পাওয়ার কত করে হবে, 1 করে হবে এরকম। এবং এক্স এবং এক্স ওয়াই সম্মিলিত পদ থাকবে না, এক্স ওয়াই সম্মিলিত পদ আছে এরকম নাই। তো এটা হচ্ছে আমার সমীকরণ। তো এরকম আমাদের প্রশ্ন আসছিল, সেগুলো আমরা আশা করি পারবো। এরপর আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ টাইপ বাকি আছে, যেগুলো এখন আমরা ওইগুলোর মধ্যে যাব। আসলে ক্লাসগুলা করে কার কতটুকু উপকার হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। মধ্যবর্তী খণ্ডিত অংশ সংক্রান্ত বা বেষ্টিত ত্রিভুজের ক্ষেত্রফল, টাইপ 9। এটা হচ্ছে x প্লাস 2y প্লাস 7 ইকুয়াল 0। এই রেখার দ্বারা এই রেখাটা আমার x অক্ষ কত বিন্দুতে ছেদ করবে এবং y অক্ষ কত বিন্দুতে ছেদ করবে, এটা আমাকে বের করতে হবে। মধ্যবর্তী একটা দৈর্ঘ্য আছে না, এই মধ্যবর্তী দৈর্ঘ্যটা কতটুকু, এবং এই দৈর্ঘ্যটাকে যদি একটা বাহুর দৈর্ঘ্য হয়, বর্গের বাহু হয়, সেই বর্গের ক্ষেত্রফল কত, আমাকে এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করে সেটা বের করতে হবে। কোন একটা রেখা যদি এক্স অক্ষকে স্পর্শ করে তার মানে ওয়াই শূন্য, মানে ওয়াই শূন্য দিলে এক্স এর মান যে আসবে এটা একটা বিন্দু আসবে, আর ওয়াই শূন্য দিলে এক্স এর একটা মান আসবে, এক্স শূন্য দিলে আবার ওয়াই এর একটা মান আসবে, দুইটা বিন্দু হবে। এই দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করলে যে দৈর্ঘ্যটা হবে ওটা হলো বর্গের একটা বাহুর দৈর্ঘ্য। ওটাকে আমি বর্গ করলে বর্গের ক্ষেত্রফল পাওয়া যাবে। আশা করি এটা আপনারা পারবেন। এরপর আমার এখানে বেশ কিছু ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলগুলো আশা করি এগুলো পারা যাবে। এরপর হচ্ছে টাইপ 9। টাইপ 9 এর পরে হচ্ছে টাইপ 10। এটা আপনারা খেয়াল করেন, এটা আমার প্রায় প্রায় পরীক্ষায় আসে। এই টাইপটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে টাইপ 10। টাইপ 10 হচ্ছে আমার একটা রেখা দিবে, রেখা দিয়ে বলবে এই রেখার উপর লম্ব এবং এত বিন্দুগামী রেখার সমীকরণ। আমার একটা রেখা যদি এরকম হয় x প্লাস by প্লাস c ইকুয়াল 0, এটার উপর লম্ব, তাহলে কি হবে, আমি x এর সহগকে দিব y এর সহগ, মানে এখানে যেটা x এর সহগ আছিল সেটা দিব y এর সহগ মানে ay, আর y এর সহগ যে আসছিল সেটা দিব হলো x এর সহগ, মাঝখানে যে চিহ্নটা আসছিল ওইটা ঋণাত্মক মানে ভিন্ন হবে। এবং এখানে আরেকটা ধ্রুবক, এটা হবে আমার লম্ব রেখার সমীকরণ। x এর সহগ যাবে y এর কাছে, y এর সহগ যাবে x এর কাছে, মাঝখানে চিহ্ন চেঞ্জ হবে। এবং এই রেখাটা আমার কত বিন্দুগামী সেটা আমার দেওয়া থাকবে। x এর মান আর y এর মান যদি আমরা বসাই, এগুলো হচ্ছে ধ্রুবক, তাহলে আমার k এর মান আসবে, k এর মান এটার মধ্যে বসাই দিলে আমার সমীকরণ বের হয়ে যাবে। আমি একটা ম্যাথ আমি আপনাদেরকে করাইয়া দেই। সেই ম্যাথটা হচ্ছে, এই টাইপটা অনেক গুরুত্বপূর্ণ, অনেকবার আসছে। যেমন হচ্ছে 1,1 বিন্দুগামী, 1,1 বিন্দুগামী এবং এত রেখার উপর লম্ব 2x - 3y - 5, 2x - 3y - 5 ইকুয়াল 0। এই রেখার উপর লম্ব এবং এত বিন্দুগামী একটা রেখা, সেটার সমীকরণ কি হবে, x এর সহগ যাবে y এর কাছে,
y এর সহগ যাবে x এর কাছে এবং মাঝখানে ছিল মাইনাস, এটা দিব হলো প্লাস। এরকম হবে x এর সহগ y এর কাছে, y এর সহগ x এর কাছে, মাঝখানে চিহ্ন চেঞ্জ এবং প্লাস k ইকুয়াল 0, যেটা হচ্ছে আমার এত বিন্দুগামী 3 into 1 plus 2 into 1 plus k equal 0, তাহলে k এর মান আসে -5, k এর মান -5, এটার মধ্যে বসাইলে হয় 3x plus 2y -5 equal 0। এই টাইপটার মধ্যে আমার শুধু এই জিনিসটাই না, যে আমার লম্ব রেখার সমীকরণে শুধু বের করতে বলে না, এই টাইপটার মধ্যে আমার আরো কিছু আছে। সেই জিনিসটা হচ্ছে এগুলো তো আমরা বের করতে পারবো, এগুলো অনেক সহজ, এগুলো আমরা একাডেমিকে অনেক করছি। এবার হচ্ছে আচ্ছা, আমি এ পর্যন্ত যত ম্যাথ দেখাইছি প্রত্যেকটাই কোনো না কোনো বছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত 30 বছরের মধ্যে। এবং যে কয়টা টাইপ দেখাইতাছি এই কয়টা টাইপ আপনি ফলো করে দেখবেন ঘোরাফেরা এই কয়েকটা টাইপ থেকে আমার প্রশ্ন আসতেছে বারবার। দুইটা রেখা লম্ব হওয়ার শর্তটা কি, তারপরে হচ্ছে দুইটা রেখা সমান্তরাল হওয়ার শর্ত কি। দুইটা রেখা যদি সমান্তরাল হয় তার মানে দুইটার ঢাল সমান হবে, দুইটার ঢাল সমান মানে হলো সমান্তরাল। আর দুইটার ঢাল দেওয়ার গুণফল, ঢাল দুইটার গুণফল যদি -1 হয় তাহলে লম্ব। এই কথাটা মনে রাখবেন। যদি দুইটার ঢাল যদি সমান হয়, দুইটার ঢাল কি হয় সমান, তাহলে সমান্তরাল। দুইটার ঢাল গুণ করলে হয় -1, তার মানে লম্ব। এই টাইপটা থেকে আমার কি প্রশ্ন আসছে সেটা আমরা দেখি। আসছে হচ্ছে আমার এ এর মান কত হলে এত রেখা দ্বয় পরস্পর সমান্তরাল হবে। যেটা রেখা হচ্ছে 3x plus 5y plus 7 equal 0 এবং x minus ay plus 11, এই দুইটা রেখা দ্বারা দিচ্ছে। এই দুইটা রেখা দেয়া বলছে যে এখানে এ যা আছে এর মানটা কত হলে, এর মানটা কত হলে এই দুইটা রেখা সমান্তরাল হবে। তাহলে ওদের ঢাল নির্ণয় করার আমি একটা সূত্র দেখাইছি না, -x এর সহগ কত 3, y এর সহগ 5, আর এই পাশে -x এর সহগ y এর সহগ, দুই এই পাশে মানে প্রথম রেখার ঢাল এবং দ্বিতীয় রেখার ঢাল সমান। 3a হয় হচ্ছে -5, এ হয় -5/3, এ হয় কত -5/3, মানে এই রেখার ঢাল -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, এই দুটো ঢাল সমান। আর আরেক গুণ আর 3 এর পাশে যেন ভাগ করে দিচ্ছি, শেষ। এভাবে আমাদের লম্ব যদি চাই তাহলে আমরা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবো যে এগুলা কিভাবে করতে হবে। এরপরে দেখি আরো কোনো টাইপ আছে কিনা। আমাদের অলরেডি 10টা টাইপ হয়ে গেছে আর ক্লাস 1 ঘন্টা 3 মিনিট। সমবিন্দুগামী, এই কথাটা আপনাদেরকে বলে দেই। সমবিন্দুগামী মনে হচ্ছে তিনটা রেখা আমার a1x b1y plus c equal 0, c1, a2x plus a2y plus c2 equal 0, a3x plus b3y plus c3 equal 0, এরকম a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। তিনটা বিন্দু যদি সমবিন্দুগামী হয়, মানে এই তিনটা রেখা যদি একই বিন্দু দিয়ে যদি অতিক্রম করে, তাহলে সূত্র হচ্ছে
যে এরকম হবে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 এই নির্ণায়কটার মান শূন্য হবে। সমাধান করলে যে সমীকরণটা আসবে বা যে মানটা আসবে ওইটাই আমার আনসার। নির্ণায়কটা মান সমাধান করতেই পারি, তাহলে এই টাইপটা আপনারা পারবেন। একটা ম্যাথই আসছিল, ওইটা আপনারা করবেন, তো টাইপ 10 শেষ। এরপরে দেখি আরো কোনো টাইপ আসছে কিনা। টাইপ 11, টাইপ 11 ওটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। টাইপ 11 হচ্ছে খুব সুন্দর একটা টাইপ। একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব, একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব আমরা কিভাবে নির্ণয় করতে পারি, বা দুইটা রেখার যদি দেওয়া যায় সমান্তরাল রেখা, সেই দুইটা সমান্তরাল রেখার দূরত্ব আমরা কিভাবে নির্ণয় করতে পারি। আমরা একটা ম্যাথ করাই দিলে আপনারা বুঝবেন। এরকম এ বিন্দু হতে 2,1 বিন্দু হতে 2x + 5y - 10 = 0 এই রেখার দূরত্বটা কত? তাহলে এই বিন্দুটা দ্বারা আমি রেখাটাকে সিদ্ধ করব। 2 × 2 + 5 × 1 - 10, আর নিচে হচ্ছে x এর সহগ প্লাস y এর সহগ, দুইটার বর্গের সমষ্টিকে আমি রুট করব। যেটা আসবে এটাই আনসার, যেটা আসবে ওইটাই আনসার। মানে আমার যে বিন্দুটা দেওয়া থাকবে ওই বিন্দুটা দিয়ে আমি রেখাটাকে সিদ্ধ করব। x এর জায়গায় x এর মান, y এর জায়গায় y এর মান বসাবো। আর নিচে হচ্ছে √(a² + b², তাহলে এটা আমার কি মান আসবে? 4 এর পাশে 9, 9 থেকে 10 বাদ দেব, -1 মানে 1/√13, √13 হয় না 25, √29, 1/√29 হয়। দেখবেন তাই আসবে। তাহলে এই দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব কিভাবে করতে হয় সেটা দেখলাম। মানে একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব। এখন দেখবো দুইটা, একটা রেখা থেকে একটা রেখার দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয়। এটা হচ্ছে a1x, না মানে এতটুকু আর এতটুকু সেম হবে, অবশ্যই এই দুটা সেম হবে। যদি সেম না হয় তাহলে আপনারা সেম করে নেবেন। হয়তো একটা রেখা একটু বড় দেখা যাবে, ওইটাকে আপনারা 2 দ্বারা অথবা 3 দ্বারা ভাগ করলেই হয়ে যাবে। তাহলে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে c1 - c2, এটা হচ্ছে আমার দুইটা রেখা সমান্তরাল হইতে হবে অবশ্যই। দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র এটা। একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয়, আর দুইটা রেখার দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখাইলাম। এগুলো আপনারা পারবেন। এটা ছিল টাইপ 11। আমার মনে হয় আর একটা টাইপ আছে। আচ্ছা দেখি টাইপ 12। দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় মধ্যবর্তী কোণ নির্ণয় সংক্রান্ত। দুইটা রেখার মধ্যবর্তী কোণ কত সেটা যদি আমাকে বলে সেটা হবে টাইপ 12। এই টাইপ 12 দুইটা রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়। দুইটার মধ্যে ডাল যদি হয় m1 এবং m2, তাহলে কোণ হবে +-m1 - m2 এই সূত্রটা আমি পারলে দুইটা রেখার মধ্যবর্তী কোণ আমি নির্ণয় করতে পারবো। জাস্ট এই সূত্রটাই, আশা করি এই সূত্রটা আপনারা পারবেন। আমি এই সূত্র দিয়ে একটা ম্যাথ আমি করাই দিই, এবং ঢাল কিভাবে নির্ণয় করতে হয় সেটা আশা করি কয়েকটা টাইপের মধ্যে আমি ঢাল নির্ণয় করছি, জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। একটা রেখা হচ্ছে y = 3x + 7, তাহলে আমার m1 এখানে হয় হচ্ছে 3। এখানে যেটা থাকবে ওইটাই কোণ না, এটাকে তোমার y = mx + c আকারে প্রকাশ করা যায়। x এর সাথে যে থাকবে ওইটাই ঢাল। আরেকটা হচ্ছে 3y - 6, এটা হচ্ছে 8 মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ মানে 1/3। তাহলে tan থিটা হবে
আমাকে কি বলছে, বলছে হচ্ছে সূক্ষ্ম কোণ নির্ণয় করার জন্য। সূক্ষ্ম কোণ কথাটার অর্থ হচ্ছে শুধু প্লাস নিব, মানে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এটার মধ্যে আমার tan থিটা কত আসে সেটা দেখব। এখানে হয় 3 মাইনাস 1/3 1 প্লাস 3 ইন্টু 1/3। এটা কাটা 3 3 9 থেকে 1 বদলে 8 8 ভাগ 3 ইন্টু 2 মানে 1 ভাগ 2 4/3। তাহলে থিটা হবে tan ইনভার্স 4/3। এটাই অ্যান্সার। এই সূত্রের মধ্যে আমি বসায় দেবো, অ্যান্সার আইসা পড়বে। যদি বলে সূক্ষ্ম কোণ নির্ণয় করো তাহলে অবশ্যই প্লাস নিয়ে করবো এখানে। আর এখানে কিন্তু মাইনাসও ছিল, এটা দিলে স্থূল কোণ। সূক্ষ্ম কোণ এবং স্থূল কোণ সংক্রান্ত যে কোনো কোণের মধ্যবর্তী কোণ আমি নির্ণয় করতে পারবো। আসলে টাইপ 12টা হয়ে গেছে অলরেডি, আমার দেখে আরো কোনো টাইপ আছে কিনা। টাইপ 12 বলে আমার অলরেডি অধ্যায় শেষ। আমার অলরেডি এই মোট 12টা ছিল, এর বাইরে আর কোনো টপিক আমার নাই। যে টপিক থেকে আমার বিগত 30 বছর এই 12টা টাইপের বাইরে, এই 12টি টাইপের বাইরে আমার কোনো টাইপ থেকে বিগত কোনো বছর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন এমসিকিউতে আসে নাই। তো এমসিকিউকে কেন্দ্র করে দেখাইতাছি। তো আজকে সরলরেখা চ্যাপ্টার এখানেই শেষ, মানে সরলরেখার যে লেকচারটা আজকে এই পর্যন্তই শেষ। আমরা আগামী মানে একদিন পর পর তো ক্লাসগুলো দিই। আজকে হচ্ছে এই ক্লাসটা আপনি কখন পাবেন? সন্ধ্যা 7:30টার দিকে। সন্ধ্যা 7:30টার দিকে আপনি ক্লাসটা পেয়ে যাবেন। আজকে হচ্ছে 26 তারিখ, আবার 28 তারিখে পাবেন বৃত্ত, 30 তারিখে পাবেন আপনি কি ত্রিকোণমিতি। এরকম ভাবে আপনি একদিন পর পর ক্লাসগুলো পাবেন। তো আশা করি ক্লাসগুলো আপনাদের অনেক উপকার হবে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একদম গতিবিদ্যা পর্যন্ত করে ফেলবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।